কালবেলার বিশেষ বিশ্বকাপ আয়োজন মাঠের খেলা জয়বেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শেখ মেহেদী হাসান। এবারে বিশ্বকাপে গ্রুপ সি এর লড়াইটা যেন একটু বেশি রঙিন, আর সেই রঙের মূল কারিগর হট ফেভারিট ব্রাজিল। দুর্দান্ত ফর্মে থাকা সেলেসাওরা মাঠে রীতিমতো উঠছে। ভিনিসিয়াস জুনিয়রের পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব। আর ডাগআউটে কার্লো আনচেলত্তির মাস্টার মাইন্ড ট্যাকটিক্সে ব্রাজিল যেন হয়ে উঠেছে আরো অপ্রতিরোধ্য। এর সাথে বাড়তি উন্মাদনা যোগ করেছে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের রাজকীয় প্রত্যাবর্তন। ব্রাজিলের এই হেক্সা মিশন এবং পাশাপাশি গ্রুপ সি এর আর এক রোমাঞ্চকর লড়াই মরক্কো বনাম হাইতির ম্যাচে নানান গল্প নিয়ে আজ আমরা আড্ডা দেব। আর আজকের এই আয়োজনে স্টুডিওতে আমার সাথে যোগ দিয়েছেন কালবেলার প্রতিনিধি কাজী পাপ্পু এবং মারিয়া বিনতে ইলিয়াস। পাপ্পু এবং মারিয়া, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি মাঠের খেলা জয়বেলাতে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে শুনতে যেতে চাই পাপ্পু, গতকালকে ব্রাজিলের ম্যাচে নেইমারের যে রাজকীয় প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনটা আসলে দলেরকে এবং মাঠের খেলায় কতটা বুস্ট আপ করেছে বলে মনে করেন? 983 দিন পর, আমি যদি ভুল না করি, নেইমার হয়তো অলমোস্ট 983 বা 81 যাই হোক, এতদিন পর মাঠে নামলো। আপনি যখন নেইমারকে দেখেন, যখন ম্যাথিউস কুনহার পরিবর্তে তাকে মাঠে নামানো হচ্ছে, কুনহার স্মাইলটা অনেক কিছু বলে দেয়। যখন তিনি মাঠ ছাড়ছেন, নেইমারকে যখন তিনি মাঠে আসার আমন্ত্রণটা দিবেন, কোলাকুলি থেকে শুরু করে তার হাসি স্মাইলটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে, এবং পুরো মাঠে যে নেইমারের একটা স্লোগানটা শোনা যাচ্ছে, এতেই বোঝা যায় যে আসলে নেইমার আসলে ব্রাজিলের কতটা ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। এবং দেখেন, উনি অলমোস্ট 15-20 মিনিটের মতো মাঠে ছিলেন, ইম্প্যাক্ট রাখার চেষ্টা করেছেন, গোলমুখে শট নিয়েছেন, কর্নার করেছেন, ফ্রি কিক করেছেন, ভিনিসিয়াসকে অ্যাসিস্ট করেছেন, চেষ্টা করেছেন যে দলের জয়ের ব্যবধানটা বাড়ানোর জন্য যা করণীয়। এতদিন পর আসার পর আমার কাছে মনে হচ্ছে যে নেইমার যে একজন সিনিয়র ফুটবলার, তাকে মাঠে যে কতটা ইম্প্যাক্ট ফেলে সেটা কিন্তু ওই 20 মিনিটে তিনি দেখিয়েছেন। এবং কার্লো কিন্তু প্রেস কনফারেন্সে সেটা স্বীকার করেছেন। এবং তার যে ক্ষুধা ছিল যে আমি ন্যাশনাল টিমের হয়ে খেলবো, আসলে ব্রাজিলের জার্সি পরে খেলতে কে না চায়, প্রত্যেকটা প্লেয়ারই চায়। এবং যারা বাদ পড়েছে, আপনি রদ্রিগো, স্তেবাও, আপনার এইদার মিলিতাও, এরা যে বাদ পড়েছে তাদের ভিতরে কষ্টটা অনেক কিন্তু। এবং যারা পারফর্ম করে দলে জায়গা পান তাদের ভিতরে কষ্টটা রয়েছে। নেইমারকে ক্যারি করা হয়েছে, প্রথম ম্যাচেই খেলবে এরকম একটা প্রত্যাশা ছিল, আসে না। তবে কালকে যে এই প্রত্যাশাটা পূরণ হলো, পুরো ফুটবল বিশ্বের যারা নেইমার ফ্যান রয়েছে, শুধু আমি মনে করবো যে নট অনলি ব্রাজিলিয়ান ফ্যান বা নেইমার ফ্যান, আমার মনে হয় পুরো বিশ্বটাই নেইমারের খেলা দেখার জন্য কালকে বসেছিল। এবং লাস্ট মুহূর্তে মাঠে নামলো এবং তিনি চেষ্টা করেছে দলের জয়ে কিছুটা চেঞ্জ আনার জন্য। ইনজুরি কাটিয়ে আসলে নেইমার যখন মাঠে নামলো তখন মনে হচ্ছিল হয়তো নেইমার কিছুটা সেফ খেলবে, কিন্তু ম্যাচে দেখা যাচ্ছিল যে নেইমার আসলে যেই পরিমাণ স্লাইডিং ট্যাকেল দিচ্ছিল এবং রাফ খেলছিল, আসলে মনে হচ্ছিল না সে আসলে কোনো ইনজুরিকে হয়তো কদর করছে। ওইটাই তো আমি বললাম যে যারা মেইন প্লেয়ার, যাদেরকে নিয়ে পুরো টিমটা চিন্তা ভাবনা করা হয়, তারা যখন মাঠে নামে তাদের পাস্টে কি আছে বা ইনজুরিতে পড়তে পারে কিনা সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। জয়ের জন্য, দলকে সেভ করার জন্য যা করে না তারা তাই করবে। এবং এটাই হলো আপনার এক্সপিরিয়েন্স ফুটবলারদের প্ল্যান থাকে। আপনি দেখেন লাস্ট ম্যাচ যেটা আর্জেন্টিনার হয়েছে, সেখানে মেসিও কিন্তু বেশ কয়েকটা ট্যাকেল করেছে, এবং ফার্স্ট ম্যাচেও মেসি ট্যাকেল করেছে। কারণ কি, ও চায় যে আমার টিমের যাতে কোনো বিপদ না ঘটে, তো ওর আয়ত্তের ভিতরে যেটুকু থাকবে সেটা ও ক্যাপচার করার চেষ্টা করে, এবং সে চায় যে তার অপোনেন্ট প্লেয়ারটাকে সে আটকে রাখার জন্য। তো সেই কাজটাই নেইমারও করেছে। মারিয়া, আপনার কাছে আসতে চাই। নেইমার অবশেষে মাঠে ফিরল, কিন্তু কিছু ভক্তরা আসলে বলে যে নেইমার মাঠের খেলা থেকে ডিগবাজি বেশি খায়। এই বিষয়ে আমি বলবো, যারা বলে নেইমার মাঠে ডিগবাজি খায়, এখানে যদি আমি একটু অ্যাড করি যে আমাদের বাংলাদেশে একজন খুব নাম করা হিরো আছেন, জায়েদ খান, উনিও ডিগবাজিতে একদম সেরা। তো ডিগবাজি আসলে একটা সিগনেচার ব্যাপার। আর ডিগবাজি নিয়ে আমি যদি বলি যে সবাই বলে যে নেইমার শুধু মাঠেই ডিগবাজি খায়, তো এই বিষয়ে আমি একটু ছোট করে বলতে চাই যে যখন রাজা সিংহাসনে বসেন তার আগে আসলে এরকমই কম্পন সৃষ্টি হয়। আর আমি যদি বলতে চাই, নেইমার ফিরলেই মাঠের যে সৌন্দর্যটা, ফুটবল মাঠের যে সৌন্দর্যটা, সেটা আসলে দ্বিগুণ বেড়ে যায়। নেইমারের খেলা, নেইমারের সব কিছু মিলে যা দর্শক আসলে যে আনন্দ পায়, এই আনন্দটা আসলে শুধু আমরা নেইমারের মধ্যেই পাই।
নেইমারকে ঘিরে আমাদের সে আনন্দটা থাকে এবং নেইমারকে ঘিরে আমাদের অনেক বেশি প্রত্যাশা থাকে। তো ডিগবাজি একটু একটু থাকবেই, ডিগবাজিটাই হচ্ছে নেইমারের একটা কি বলবো, হ্যাঁ। পাপ্পু, ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং তিনি একাই বলতে গেলে আক্রমণের মূল দায়িত্ব কাঁধে নিয়ে খেলছেন। এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি যখন কার্লো ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন তখনই আমি বুঝতে পেরেছি যে ভিনিসিয়াসের উপর এক্সট্রা একটা ফোকাস তার থাকবে, বিকজ অফ তার সাথে অনেকদিন ধরে সে কাজ করেছেন, সে ভিনিসিয়াস সম্পর্কে জানেন। এবং আপনি দেখবেন যে ব্রাজিলের যে কটা খেলা হয়েছে এবং কালকের ম্যাচে ম্যাক্সিমাম টাইমে ভিনিস সাইড থেকেই অ্যাটাকিংটা করার চেষ্টা করেছে তারা। ওই পাশে রদ্রিগো ছিল, তরুণ ফুটবলার, 19 বছর পার করেছেন, আর রাফিনের জায়গায় নেমেছেন ইনজুরিতে থাকায়। রায়ানের ওই জায়গাটায় আপনার বেশি অ্যাটাকিংয়ে না, যে ওরা কিন্তু ভিনিসিয়াসকে দিয়েই অ্যাটাকিংটা করার চেষ্টা করেছে এবং কার্লোর যে টেকনিক, যে মাস্টার মাইন্ড, সেটা সফল হয়েছে। এবং ভিনি দেখেন প্রত্যেকটা ম্যাচেই দলের জয়ে ইম্প্যাক্ট রেখেছেন। মরক্কোর সাথে তিনি সমতা ফেরানোর গোলটি করেছেন এবং দুর্দান্ত, ওই গোলটাই অনেক চোখে পড়ার মতো ছিল। এবং ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপে টানা 3 ম্যাচে গোল করা পঞ্চম ফুটবলার। এর আগে জর্জিনিও করেছেন 1966 সালে, 94 রোমারিও করেছিলেন। রোমারিওকে বাদ দেওয়া হয়েছিল, অনেকটা মানে অন্যরকম স্টাইল, একটা যুদ্ধের মতো করে তাকে দলে নেওয়া হয়েছিল। সেই বিশ্বকাপে রোমারিও দারুণ খেলেছেন এবং ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। 2002-এর রিভালদো এবং রোনালদো দুজনেই করেছেন। এবং এবার ভিনিসিয়াস, আফসোসটা থেকে গেল যে হ্যাটট্রিকের তাড়নায় হয়তো বা ব্রাজিলের গোল সংখ্যাটা কমে গেছে। হয়তো ভিনি যদি হ্যাটট্রিকের প্ল্যানটা না করে যদি অপোজিট সাইডে বলগুলো ছেড়ে দিতেন, তাহলে হয়তো আরো গোল সংখ্যা বাড়তে পারত। আপনার কি মনে হয় লাস্টের দিকে ভিনি আসলে হ্যাটট্রিকের জন্য একটু কাল গোল পাকিয়ে ফেলছিল? অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে আপনি দেখেন 1958 সালে পেলে যখন হ্যাটট্রিক করলো, তারপরে ব্রাজিলের কেউ আমি জানার মতো বিশ্বকাপে হ্যাটট্রিক করেনি। অনেকটা ভালো একটা সুযোগ আসলো, সেই সুযোগটা হয়তো বা সে লুফে নিতে চেয়েছিল এবং পেলের পর তার নামটা আসতো। কে না চায় যে আমার বিশ্ব তারকাদের সাথে নিজের নামটা জড়ানোর চেষ্টা কে না করবে। তো সেই জায়গা থেকে সে চেষ্টা করছিল এবং সে সুযোগ পেয়েছিল বেশ কয়েকটা, কিন্তু তিনি চান্স ক্রিয়েটও করেছে, ফাঁকা জায়গায় পেয়েছিল, কিন্তু আসলে লাক যদি না থাকে তাহলে আসলে কিছু করার থাকে না। মারিয়া, ভিনিসিয়াসকে নিয়ে আলোচনা হচ্ছিল। ভিনিসিয়াস দুর্দান্ত ফর্মে রয়েছে এবং প্রত্যেকটা গোল শেষে আসলে সাম্বা ড্যান্স দিয়ে এসেছে। হ্যাঁ, একদম। এই সেলিব্রেশন দেখে আসলে কোনো ভক্তদের যদি গায়ে জ্বলে, সেই ক্ষেত্রে আপনার কেমন লাগে? আপনি যেরকম বলছিলেন যে ভিনি গোল করছে, হ্যাঁ, ভিনি যখন উইং দিয়ে গোল করেন এবং তার আমাদের প্রতিপক্ষ যারা থাকেন তাদের ডিফেন্ডার সহ যারা হেটার্সরা রয়েছেন তাদের আসলেই ভেতরে একটা কাঁপুনি সৃষ্টি হয় এবং যে কাঁপুনিটা সৃষ্টি হয় এটা আসলে খুব ভয়াবহ, কারণ ভিনি তো আসলে দুর্দান্ত খেলছে, আমরা সবাই জানি। তো তাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ, যখন খেলা দেখবে তারা এসি ছেড়ে, একদম ফুল স্পিডে এসি ছেড়ে তারা খেলা দেখুক, কজ ভিনি এখন দুর্দান্ত খেলছে, ভিনি আরও দুর্দান্ত খেলবে এবং ভিনির এই গোলে মাঠ তো কাঁপবেই, হেটার্সদের কলিজাও কেঁপে উঠবে ইনশাল্লাহ, আমি মনে করি। যদি আমরা একটু গ্রুপ সির আরেকটা ম্যাচ ছিল মরক্কো এবং হাইতি, সেই ম্যাচে যদি যাই, হাইতি কিন্তু আসলে মরক্কোর বিপক্ষে শুরু থেকে খুব ডোমিনেট করে খেলার চেষ্টা করছিল এবং শুরুতে তারাই আসলে মরক্কোর বিপক্ষে একটি গোল দেয় এবং সেই ম্যাচটা কিন্তু খুব জমজমাট ছিল। সেই ম্যাচটা নিয়ে আপনি কি বলবেন? আসলে ব্রাজিলের খেলা থাকলে অন্য ম্যাচগুলো মানুষের সেভাবে নজর পড়ে না, বাট আমি খুব সারপ্রাইজড, কারণ হাইতি প্রথমে গোল এবং পরপর দুইবার, আমি যত ভুল না করি, প্রথম 2টা গোলই তারা এগিয়েছিল। মানে প্রথমে গোল করলো, তারপরে মরক্কো সমতা আনলো, আবার হাইতি এগিয়ে গিয়েছিল, আবার মরক্কো সমতা আনলো এবং পরবর্তীতে আসলে প্রথম 2টা গোল হওয়ার মানে সমান যখন তালে তাল মিলে চলছে হাইতি, তখন বোঝা যাচ্ছে যে আসলে দলটাকে, ওই যে আমি আপনাকে আগের টকশোতে একটা কথা বলেছিলাম যে আসলে বিশ্বকাপে যারা খেলে কাউকে ছোট মনে করা উচিত না। আপনি কাউকে, মরক্কোর সাথে যেভাবে হাইতি খেলে গেল, মরক্কো ব্রাজিলের পরের অবস্থানে র্যাঙ্কিংয়ে, হাইতি 83 নম্বর অবস্থানে। তো 83 এবং 7 পার্থক্যটা ব্যাপক প্রায়। তো সেই জায়গা থেকে মরক্কোর সাথে চোখে চোখ রেখে প্রথমার্ধ ফাইট করে গিয়েছে, দ্বিতীয়ার্ধেও তারা যথেষ্ট চেষ্টা করেছে। আই থিঙ্ক সো দারুণ একটা খেলা। হয়তো আমরা যারা বাঙালি ছিলাম তারা আসলে, যেহেতু ব্রাজিল ম্যাচ ছিল, ওইটা দেখার যতটা মগ্ন ছিলাম, এত একটা ভালো ম্যাচ আমরা হয়তো মিস করছি। কোচ কার্লো আনচেলত্তির মাস্টারমাইন্ড ট্যাকটিক্স, নেইমারের প্রত্যাবর্তন, ভিনির দুর্দান্ত ফর্ম, সব মিলিয়ে কি মনে করেন ব্রাজিলের এবার হেক্সা মিশনটা সম্ভব? দেখুন, প্রথম 2টা ম্যাচ ব্রাজিল
জয় মানে দ্বিতীয় ম্যাচ জয় পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি। আজকে কার্লো কিন্তু নিজেও বলেছেন ব্রাজিল জয় পাচ্ছে কিন্তু তৃপ্তিটা পাচ্ছে না। আর থার্ড ম্যাচটা কালকে দেখার পর তৃপ্তি পাওয়া যায়, কিন্তু আমি যদি বলি যে আমি পুরোপুরি মানে স্যাটিসফাইড না। আপনি দেখেন কালকে দারুণ খেলেছে নো ডাউটলি। আগের শোতে আপনাকে একটা কথা বলেছিলাম যে অ্যালিসনকে নিয়ে, যে অ্যালিসন আসলে যেইভাবে গোলরক্ষক হিসেবে আলোড়ন সৃষ্টি করে লিগে, আমি ব্রাজিল জার্সিতে তাকে কখনো সেভাবে দেখিনি, বাট কালকে তার আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট তারকা গোলরক্ষক কেন বলা হয়, কালকে অ্যালিসন প্রমাণ করেছে এবং গোলবারের নিচে অনেকগুলো সেভ করেছে। এই জায়গাটা আপনাকে আবার ভাবতে হবে ডিফেন্সে সান্তোস রয়েছেন, দানিলো রয়েছেন, মার্কিউনাস রয়েছেন, গ্যাব্রিয়েল মাগালিয়াস, দুজন সেন্টার ব্যাক রয়েছেন মাগালিয়াস এবং মার্কিউনাস। তারা যেভাবে সাপোর্ট দিয়েছে এবং সান্তোস কিন্তু দারুণ ওভারল্যাপ করে উঠে যাচ্ছেন। আমার সান্তোসকে দেখে মাঝে মধ্যে মার্সেলোর কথা মনে পড়ে যায় কিংবা দানি আলভেসের কথা মনে যায়, যেভাবে ওভারল্যাপ করে বল মানে যোগান দেওয়াটা, এইটা আসলে দরকার ছিল ব্রাজিলের। তবে আমার কাছে মনে হচ্ছে যে ডিফেন্সটা আরেকটু স্ট্রং থাকা লাগবে, বাট যারা রয়েছেন আসলে মূলত মাঠে তারাই থাকবেন। আর মাঝ মাঠে আমার কাছে মনে হচ্ছে যে লুকাস পাকেতাকে একটু বসিয়ে ওই জায়গাটায় যদি আপনার ফাবিয়ানোকে নামানো যায়, আর রায়ানকে আমার মনে হয় যে সেকেন্ড হাফটা বেটার ওই জায়গাটায়। আমি জানি না, তবে নেইমার যদি পুরোপুরি ফিট থাকে অবশ্যই রাউন্ড অফ 32-তে তাকে দেখা যাবে। তো সেই ক্ষেত্রে ম্যাথিউস কুনহাকে আমার মনে হয় যে লেফট উইংয়ে নিয়ে যেতে পারে। কার্লোর টেকনিক আসলে বোঝা খুবই দেয় এবং আসলে মাস্টার মাইন্ড এরকমই থাকে। আপনাকে যদি আগে থেকে সব কিছু বুঝিয়ে দেয় তাহলে তো আপনি জেনেই গেলেন আমার প্ল্যান কী, তাহলে অপোনেন্ট তো সেটাই করবে। আর রাউন্ড অফ 32-তে আমি জানি না কার সাথে প্রতিপক্ষ হয়, নেদারল্যান্ড হতে পারে, অনেকে বলছেন জাপান হওয়ার সম্ভাবনা আছে, বাট আমি আজকে দেখে আসলাম সেখানে তো সুইডেনেরও সুযোগ রয়েছে। সুইডেন যদি আজকে জাপানকে হারিয়ে দেয়, কারণ বিশ্বকাপে কে কখন কী করবে কেউ বলতো, যদি সুইডেন আজকে জাপানকে হারিয়ে দেয় তাহলে তো তারা র্যাঙ্কিংয়ে 2-এ থাকবে, তো সেক্ষেত্রে ব্রাজিলের সাথে তাদেরও খেলা পড়তে পারে। ইউরোপের একটা দেশ, ইউরোপের ফুটবলের ধাঁচটা অন্যরকম। আর ব্রাজিল এবারে যে কটা ম্যাচই খেলেছে আপনার, আমার কাছে মনে হচ্ছে যে তাদের এইটা নিয়ে ভাবতে হবে, বিশেষ করে ডিফেন্সটা এবং মাঝমাঠটা। উইং নিয়ে আমার এখন আর কোনো চিন্তা নাই, যেহেতু ভিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন, সো ভিনিকে দিয়েই এটা সামাল দেওয়া যাবে। মাঝমাঠটা এবং ডিফেন্সটা আমার কাছে একটু চিন্তার ভাব এখনো রয়েছে। মারিয়া, আমরা ব্রাজিলের এক্সামিশন নিয়ে কথা বলছিলাম। মেসি এবং নেইমার তারা কিন্তু মাঠের বাইরে দারুণ বন্ধু, কিন্তু ফুটবল ভক্তরা আসলে নিজেরা এই একে অপরের পেছনে লেগেই থাকে। নেইমারের যে রাজকীয় প্রত্যাবর্তন ঘটলো, নেইমার যদি এবার বিশ্বকাপটা তার হাতে তুলে নেয়, সেক্ষেত্রে আসলে মেসি ভক্তরা তাদের চেহারাটা কেমন হবে বলুন? ও যে বার্নাল মেখে খেলা দেখবে এবং ইনশাল্লাহ আমরা হচ্ছে হেক্সা মিশনের পথে আছি। হেক্সা মিশন অবশ্যই আমরা এই মিশনে সাকসেস হব। অ্যান্ড আর্জেন্টাইন সাপোর্টার যারা আছেন তাদের একদম আকাশ থেকে টুক করে ফেলে দিব, এতটুকুই। আচ্ছা, সবশেষ জানতে চাই ব্রাজিলের কোন খেলোয়াড়কে আপনার পছন্দ? অবশ্যই পোস্টার বয় নেইমার। অ্যান্ড ভিনি যে দুর্দান্ত খেলছেন, ভিনির যে মানে গোল করার পর সাম্বা ডান্স দেওয়ার পর যে হাসিটা, এটা তো দুর্দান্ত। এটার প্রেমে না পড়ার কিছু নেই, এটাতে ক্র্যাশ খাওয়ার কিছু নেই। আমি অলরেডি ক্র্যাশ খেয়েছি। এবং নেইমার হচ্ছে, আমি কে বলবো, আমি একটু ছোটোবেলার কথা বলি। আমার মামা করতেন ব্রাজিল, তো আমি তখন অনেক ছোট। তো মামা খেলা দেখতেন, আমার বাবা আর্জেন্টিনা। তো মামা আমাকে সবসময় বলতেন যে তুমি সবসময় ব্রাজিল করবা, ব্রাজিলে কাকা আছেন। তো কাকাকে আমি ছোটবেলায় দেখতাম, তখন আমি অনেক ছোট, আমার সালটা ঠিক মনে পড়ছে না, বাট তারপরের যে টুর্নামেন্ট আসছেন বিশ্বকাপ, তো তখন হচ্ছে আমি আরেকটু বড় হলাম, তো তারপরে আরেকটু বড় হলাম, তো তখন কাকাকে ভালো করে চিনলাম। তো বেসিকলি আমার ব্রাজিলকে ভালোবাসার এবং ব্রাজিলের প্রেমে পড়ার একজন ফ্যান, মানে ডাইহার্ড ফ্যান হওয়ার পেছনে হচ্ছেন কাকা। কাকার যে অ্যাপিয়ারেন্স, কাকার যে লুক, স্টাইল, খেলার যে ভঙ্গি, এটা আসলে ওই ছোটোবেলায় আমাকে অনেক করেছে, ইমপ্রেসড করেছে। তো বেসিকলি কাকাকে দেখে আমার ব্রাজিলটা করা। এবং যখন আরেকটু বড় হলাম, কাকা হচ্ছে অবসরে গেলেন, নেইমার আসলেন, তো তখন আসলে নেইমার তো অনেক ছোট,
তো তখন ওই যে নেইমার গোল করার পর যে ডান্সটা দেয়, তারপরে যে অঙ্গভঙ্গিগুলো করে, ওগুলো আসলে আমরা খুব এনজয় করতাম, বেসিক্যালি আমি করতাম। তো আমার তখন থেকেই ব্রাজিলের প্রতি আসলে সেই মানে ভালোবাসা, ফ্যাসিনেশনটা তখন থেকে বেড়ে গেল। তো অবশ্যই আমার পছন্দের খেলোয়াড় নেইমার, এবং তার খেলা, তার স্টাইল, তার মাঠের যে সৌন্দর্য, তার ছন্দ, সব কিছুই যেন আমার আমার ভীষণ ভালো লাগে। তো অবশ্যই নেইমার আমার ক্রাশ। অ্যান্ড ভিনি এখন বর্তমানে দুর্দান্ত খেলছে। ভিনির সেই খেলার অবশ্যই আমি প্রেমে পড়েছি, এবং আমি মনে করি এই প্রেমটা আমার আরো 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 হচ্ছে দ্বিগুণ হবে। ভিনির প্রেমে পড়ে কি আসলে আপনার চুলের একদমই নাই, কারণ হচ্ছে ভিনির চুলও হচ্ছে কার্ল করা, আর ভিনির ওইটা দেখে হচ্ছে আমার ইন্সপায়ার হওয়া যে আমি আজকে যেহেতু বসছি আপনাদের সাথে, তো তখন একটু ভিনির কিছু একটা আমার সাথে থাকুক, দ্যাটস ওয়াই আমার হেয়ার স্টাইলটা ভিনির মতো। আর আর্জেন্টাইন ফ্যানদের জন্য বলবো, তারা অবশ্যই অবশ্যই বার্নার মেখে খেলা দেখবেন, এবং মানে আমাদের হেক্সাবিশনের সাথেই থাকুন। আপনারা সবাই আসলে এটা দেখতে পারবেন যে আমরা হেক্সাবিশনের যে মানে পথে আছি, সেটা আমরা ইনশাল্লাহ আমাদের পূরণ হবে। এবং ভিনি আছেন, নেইমার আছেন, আরও যারা আছেন আমাদের তরুণ ফুটবলাররা এখন যারা রয়েছেন, তারা ইনশাল্লাহ এই স্বপ্নটা তো ব্রাজিলিয়ান সাপোর্টারদের পূরণ করবেন, এটা আমি ভীষণ ভীষণ আশাবাদী। পাপ্পু এবং মারিয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মাঠের খেলা জয়ের বালা থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে মারিয়ার কাছ থেকে আসলে আমরা দাই দাই গানটা শুনে তারপর বিদায় নিব। ওয়ে ওয়ে এ ওয়ে 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 এ ওয়ে দাই দাই ইকো দাই দাই ইকো দাই দাই ইকো ওয়ে ওয়ে এ ওয়ে